আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা কি পড়েছি? আমরা গতদিন পর্যন্ত পড়েছি, প্রথমত তো আমরা প্রসঙ্গ কাঠামো দেখেছিলাম, তারপরে আমরা গ্যালিলিও রূপান্তর দেখেছি। গ্যালিলিও রূপান্তরে সেখানে অবশ্যই প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামোর কিছু বিষয় কাজে লেগেছে। আর ওখানে তোমাদের যে বিষয়গুলো আমরা দেখেছি, যে গতিশীল কাঠামোর যে স্থানাঙ্ককে বের করার জন্য আমরা স্থির কাঠামোর স্থানাঙ্ক ব্যবহার করেছি। দ্যাট মিনস স্থির কাঠামোর স্থানাঙ্ক তখন ফাংশন হিসাবে কাজ করছে। আবার স্থির কাঠামোর বিষয়গুলো বের করার জন্য আমরা গতিশীল কাঠামোর স্থানাঙ্ককে আমরা ব্যবহার করেছি, তখন সেটা ফাংশন হিসাবে কাজ করেছে। এর ভিতরে কোনোটাকে আমরা গ্যালিলিও রূপান্তর বলেছি, আবার কোনোটাকে আমরা গ্যালিলিওর বিপরীত রূপান্তর বলেছি। এখন এইগুলো তোমার পড়তে গেলে সেখানে বিভিন্ন রকমের কিন্তু সৃষ্টি হয়, কিছু কিছু বুঝি, কিছু কিছু বুঝি না, বিভিন্ন রকমের অস্পষ্টতা, মাথা ব্যথা করে, মাথা ঘোরে, তখন আর পড়তে ভালো লাগে না। এখানে এই প্রথম দিকের যে বিষয়গুলো, এগুলো একটু এরকমই। তুমি এরপরে আমরা ওইটার যে আপডেট ভার্সন গ্যালিলিও রূপান্তরের, ওর আপডেট ভার্সন বলতে গ্যালিলিও রূপান্তরের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা গুলোকে আবার ওভারকাম করছে লরেন্স। সেখানে লরেন্স রূপান্তর আছে, আবার সেম প্রসেসে লরেন্স রূপান্তর করতে হবে। তাহলে এই লরেন্স রূপান্তর ও সীমাবদ্ধতা, আর এখানে আরেকটা পার্ট জুড়ে দিছে, সেটা হলো মাইকেলসন মর্লির। এই তিনটা, এই তিনটা জিনিস আসলে এই তিনটা থেকে পরীক্ষায় তেমন কিছু আসে না তোমার। মূলত এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ওইভাবে কোনো দরকার হয় না। এইখানে যে ফটোতড়িৎ ক্রিয়ার আগের একটা অংশ আর পরের একটা অংশ, মানে আপেক্ষিকতার বিষয়টা আর পরে হলো ফটোতড়িৎ ক্রিয়ার বিষয়। তাহলে এই আপেক্ষিকতার বিষয় এখানে তোমার মূল পয়েন্ট হলো তিনটা। একটা হলো দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, আর ভরের দিক। এই তিনটে বিষয় থেকে তোমার কোশ্চেন আসবে, একটা মাস্ট সৃজনশীল কোশ্চেন, ইভেন কি বিভিন্ন কোশ্চেন অ্যাডমিশন টেস্ট। ওই তিনটে বিষয়কে ক্লিয়ার করার জন্য আমরা এত কথা বলতেছি। এই কথা কিন্তু আসলে তেমন কোনো অফিসিয়াল বা এগুলোর কোনো ওই রকমের প্রয়োগ বা তেমন কোনো দরকার নাই, কিন্তু তারপরও আমরা কথাগুলো বলতেছি আর তোমরা শুনবে, শুনে তোমাদের মতো একটু চেষ্টা করবে বিষয়টাকে গুছিয়ে আনা। পরবর্তীতে যখন ওই প্রমাণগুলো করা হবে, তখন এগুলো তোমার সহায়ক হিসেবে কাজ করবে। মানে ওই প্রমাণের ক্ষেত্রে যখন এক একটা বিষয় আমরা লিখে ফেলবো, লরেন্সের বিপরীত রূপান্তর লিখে ফেলবো, গ্যালিলিও রূপান্তর লিখে ফেলবো, তখন যেন বিষয়টার ওই যে লিখে ফেললাম, তুমি কিন্তু সূত্র গ্যালিলিও রূপান্তর ঠিকই এখন বললে তুমি লিখে দিতে পারো, সূত্র কিন্তু তুমি মুখস্থ করে ফেলছো। কিভাবে আসলো, কেন আসলো, এই যে কিউরিসিটিটা, সেটা আমরা কিছুটা প্রশমিত করি, একটু দেখাইলাম। হয়তো সেগুলো তোমাদের কাছে এখন একটু জটিল লাগতে পারে, করতে করতে বিষয়গুলো ক্লিয়ার হবে, ইজি হবে। এই জন্য বারবার একটু চেষ্টা করো, এগুলো ইজি হয়ে যাবে। আর এগুলো আসলে একটু কঠিন বিষয়। তাহলে ওখানের ওই জিনিসগুলো আমরা দেখে হঠাৎ ওভাবে লিখবো, গ্যালিলিও রূপান্তর, আবার লরেন্স রূপান্তর, লরেন্সের বিপরীত রূপান্তর, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, এইগুলোর ক্ষেত্রে হঠাৎ হঠাৎ লিখে ফেলি। লিখলে যেন আমাদের এই কিন্তুটা না আসে, এই জন্য আমাদের এত কাজে। এগুলো সাধারণত কি করা হয়, আমরা ধরে বলি যে এগুলো মুখস্থ করে ফেলবো, মুখস্থ করে আমরা ওখান থেকে স্টার্ট করি। তা আমি ওখান থেকে স্টার্ট করতেছি আরো পরে, ওখানে যাব আরো পরে, এখানে সময় লাগবে। এগুলা আগে আমাদের একটু প্রশমিত হওয়া দরকার। এগুলা যে একদমই কিছু নাই এর ভিতরে তা কিন্তু না। এগুলা শুনলে তোমার অনেক বিষয়, অনেক কিছু তোমাকে হেল্প করবে, অনেক হেল্প হবে, তুমি বুঝতে পারবে। এর মধ্যে তোমার আরেকটা এখন ঝামেলা আমাদের সামনে এসে জমছে, সেটা হলো মাইকেলসন মর্লি। আমরা লরেন্স রূপান্তরটা এর পরে যাব, মাইকেলসন মর্লির পরে। মাইকেলসন মর্লির, বলো স্যার। ওই যে মানে রেকর্ড কি পারমিশন কিভাবে দেয় ওইটা দেখছি স্যার। ওই যে পার্টিসিপেন্টে গিয়া মনে করেন যে আমার নামের তোমার, পাশে তুমি এত কথা বললো না, তোমার রেকর্ডের পারমিশন দরকার নেই। তুমি নিয়মিত ক্লাস করতেছো না, আমি রেকর্ড গ্রুপে করি স্যার। দিতেছি না,
স্যার ওইটা ওই গুগল দিয়ে এরকম ডাউনলোড করতে গেলে ব্যাপক পরিমাণে ভাইরাস ঢোকে। তাই গুগল দিয়ে ভাইরাস ডাউনলোড করতে গেলে স্ক্যান করা ভাইরাস যায় না। ঢোকে। তুমি একবার যদি ক্লাস করো তারপরে তোমার আবার লাগবে কি, সেটা পুরোটা তোমার আবার ডাউনলোড দরকার কি? তোমার যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় তুমি সেখান থেকে টেনে দেখে নিবে, তা নাহলে আর রেকর্ড তো দেওয়ারও কথা না। এই রেকর্ড গুলোও তোমরা খালি এই যে এদিক সেদিক পাস করে দাও। না স্যার, আমার দ্বারা এই কাজ হয় না। অনেকের দ্বারা হয়। তা এখন দেখা যাচ্ছে যে তুমি ওখান থেকে ভাইরাস ঢুকুক আর যাই করুক, তোমার ওখানে আহামরি ওই রকম কিছুই হয় না। আমি তো কন্টিনিউ দিতেছি, আসতেছে, যাচ্ছে, তাহলে এগুলা লেম এক্সকিউজ। আর এখান থেকে তোমার পারমিশন আমি দিব না সবাইকে রেকর্ড করো। তাই এখন যেটা যে প্রসেসে দেওয়া হয় আগে সেই প্রসেসে ঠিক করো। তোমাদের সমস্যা যাতে না হয় সে ব্যবস্থাই সব জায়গা থেকে আমি করে দিই। গ্রুপে দেওয়ার কথা না, তারপরও রেকর্ড আমি দিয়ে দিই। এরপরে আর কিসের কোনো দরকার নেই, আর কিছু দরকার নেই। এখন এখানের বিষয় হলো মাইকেলসন মর্লির এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার ভিতরে এখানে এখানে অনেক ঝামেলা হয়। ঝামেলাটা বলতে আফটার অল পরীক্ষা করার পরে আমি যদি একটা জিনিস করলাম, আসলে আমি কি করলাম এটাই কিন্তু আমরা বুঝতে পারি। মাইকেলসন মর্লির পরীক্ষা পড়লাম, প্রমাণ করলাম, তাহলে মূল ঘটনাটা কি, কেন করলাম, উদ্দেশ্য কি, কোনো কিছু আমরা বুঝতে পারি। এবং এটা যখন পড়ানো হয় তোমাদেরকে কি করা হয়, তখন যখন ম্যাক্সিমামকে জিজ্ঞেস করা হয় তখন এটার উপরে যে না বুঝি, এটা এটা প্রসেসটা বেশ লেন্দি। পরীক্ষাটা অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড়। সেটাকে আমরা নিয়ে আসবো গুছাইয়া। সেখানে গুছিয়ে আনতে গেলে আমাদের এটার উপরে 2টা লেকচার আমাদের লাগবে। আজকে আমি তোমাদেরকে বলে দিব অ্যাপারেটাস গুলার সেটআপ, এটা কেন, উদ্দেশ্য কি, মূল বিষয়টা আমি বলে দিতেছি, আমি পথ তৈরি করে দিতেছি। এরপরের যে ক্যালকুলেশন বইয়ের, সেটা তোমরা দেখে করতে পারবা, সেটা বুঝবাও, সেটা তোমরা করতেও পারবা, করেও ফেলবে আমি পড়ানোর পরে সাথে সাথে। ওইটা হয়তো প্রবলেম হলে আগামী দিন সেইটা আমরা ক্লিয়ার করব। এখন তোমার দেখো আমাদের মাইকেলসন মর্লির এই এত কিছু আসলো কোথা থেকে, কি, কেন, কিভাবে। প্রথমত তোমার আলো, এটা যে একটা তরঙ্গ, তার আগে এটার ধারণা কি ছিল, কণা। কে দিয়েছিল? নিউটন। তাহলে এই যে নিউটনের যে মাথা, মানে ফিজিক্সটাকে তো 2টা পার্ট করে ফেলছে, 2 মাথা। এক মাথা হইলো নিউটন, আর এক মাথা হইলো ওদিকে আইনস্টাইন। তাহলে এই 2 মাথার 2 ফিজিক্স। তাহলে নিউটনীয় ফিজিক্সে ওখানে তোমার যে বড় বড় যে ঘটনাগুলো, অনেক ঘটনায় আমরা দেখি, তার ভিতরে আলো যে কণা ধর্ম, এটাও একটা বিষয়, বড় বিষয়। এটা নিউটন আলাপ আলোচনা করে গেছে। পরবর্তীতে এসে আলো তরঙ্গ এবং তরঙ্গের মতো আচরণ করে, এটা এসে প্রথম এই কথাটা রাখলো হাইগেন। হাইগেন বলল যে আলো তরঙ্গ। তাই হাইগেন যখন বলল আলো তরঙ্গ, তখনও কিন্তু এই যে ওয়েভ, লাইট ওয়েভ, সেখানে মাইক্রোওয়েভ অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেগুলো কিন্তু তখনও আবিষ্কৃত হয় নাই বা পাওয়া যায়নি। তিনি কেবল বলছে আলো একটা তরঙ্গ। এরকম তরঙ্গ তো অনেক কিছু আছে, শব্দ একটা তরঙ্গ, তারপরে এই যে ঢেউ যাচ্ছে পানির মধ্যে দিয়ে, সে একটা তরঙ্গ। এরকম অনেক তরঙ্গ আমরা দেখি। কিন্তু নিউটনীয় ওই যুগের যে এই তরঙ্গগুলো, সেই তরঙ্গগুলো চলার জন্য কি মাধ্যমের প্রয়োজন ছিল না? ছিল না? অবশ্যই ছিল। শব্দ তো মাধ্যম ছাড়া যাচ্ছে না।
পানির ঢেউ, এ তো তোমার পানি ছাড়া যাচ্ছে না। এগুলোর জন্য মাধ্যমের প্রয়োজন। হাইগেন যখন বলল যে আলো তরঙ্গ, এবং এই তরঙ্গ চলার জন্য এটার জন্য মাধ্যম লাগবে, তখনও কিন্তু ওই আলো, এটা যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটা কিন্তু হাইগেন বলতে পারেনি। হাইগেন বলছে এটা একটা তরঙ্গ, দ্যাট মিনস এটা একটা যান্ত্রিক তরঙ্গ, ওই যে নিউটনীয় যুগের যে তরঙ্গগুলো যেভাবে সেই রকম। তখন উনি বলছে যে যেহেতু তরঙ্গ, তাহলে এই আলো আসতেছে সূর্য থেকে, তরঙ্গ আকারে আসতেছে, তাহলে এই আলো চলাচলের জন্য একটা মাধ্যমের প্রয়োজন, এবং এই মাধ্যমটা কি? তখন অনেক হিসাব নিকাশ করে তিনি এটার উপরে অনেক কথা বলে তিনি নাম দিয়েছেন যে এটার নাম হলো ইথার। এবং এই মাধ্যমটা কি রকম এটাও তিনি অ্যানালাইসিস করছেন, মাধ্যম সম্পর্কে কিছু কথাও বলেছে। ইথারের সংজ্ঞা কি, ওই তার কথা থেকে ইথারের সংজ্ঞা দেওয়া যায়, যে তিনি বলছে এই যে মাধ্যম ইথার, এটা একটা ইথার মাধ্যম, এটার স্থিতিস্থাপকতা অনেক হাই এবং তার ঘনত্ব খুব কম। স্থিতিস্থাপক ধর্ম অনেক হাই মানে অনেক বেশি। এর মানে কি, তার উপাদানগুলো, ওই ইথারের উপাদানগুলো সে স্থানচ্যুত হতে চায় গেলেও এক্সাক্ট আগের অবস্থানে ফেরত আসে, কোনো ডেভিয়েশন থাকে না। যেরকম রাবার টানতে টানতে আর আগের অবস্থানে হয়তো আসার মতো প্রবণতা থাকে না, কিন্তু এর মধ্য দিয়ে যুগ যুগ ধরে একে টেনে প্রসারিত করুক আবার ছেড়ে দিক, সংকুচিত হবে, কিন্তু এক্সাক্ট আগের জায়গায় ফেরত আসে, অর্থাৎ তার স্থিতিস্থাপক ধর্মটা এত সহজে নষ্ট হয়ে যায়। আগের অবস্থায়, এক্সাক্ট আগের অবস্থায় ফিরে আসার প্রবণতা খুবই খুবই বেশি, মানে স্থিতিস্থাপক ধর্ম খুব বেশি। তাহলে এখানে এই ইথারের সংজ্ঞা এখান থেকেই কিন্তু সেট করা যায় যে কম ঘনত্ব বিশিষ্ট এবং অধিক স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট কোনো মাধ্যম যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে ইথার মাধ্যম বলে বা ইথার বলে। এবং তিনি তখন ধরেছে যে এই ইথারটা স্থির, এইটা হাইগেন করেছে। পরবর্তীতে তোমার হয়তো ম্যাক্সওয়েল সে কি করছে, সে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্ব দিচ্ছে। সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চলার জন্য তার জন্য কোনো মাধ্যম লাগে। আলো যে তড়িৎ চুম্বকীয় একটা তরঙ্গ, সেটা কিন্তু হাইগেন তখন বলতে পারে বা বলেন, পরবর্তীতে হয়তো সেটা বলা হয়েছে। তার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় না সেটা হাইগেন তখন বলেন। হাইগেন একটা মাধ্যম দিয়ে, অর্থাৎ ইথার মাধ্যম কল্পনা করে আলো চলাচলের ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য ওই মাধ্যমটাকে দাঁড় করেছে। পরবর্তীতে এসে যখন দেখছে যে এখানে ইথার আছে, এই ইথার নিয়ে এখন বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, তখন এই ইথার যে আসলেই আছে কি নাই তার অস্তিত্ব প্রমাণ করার জন্যই এই মাইকেলসন এবং মর্লি দুইজন আলাদা আলাদা বিজ্ঞানী মাঠে নামছে। তারা একসাথে কাজ শুরু করছে, তাদের এই কাজটাকে মাইকেলসন মর্লি পরীক্ষা হিসাবে এখানে নিয়ে আসছে। তাই তারা কি করতে গেছে, আসলে কাজটা করতে গেছে যে মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হইল যে ইথার বলতে কোনো কিছু নেই, এটা বলা মানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা বল কি ক্লিয়ার হয়ে যাও, আমরা এর আগের ক্লাসেও তোমাদেরকে একটা জিনিস স্টার মার্ক দিয়ে রেখে দিছিলাম, যে এখানে তোমার দেখো একটা জিনিস, যে একটা বস্তু এদিকে সি বেগে যাচ্ছে, এ বস্তু, আর একটা বস্তু এদিকে তোমার বি বস্তু, সেও সি বেগে আসতেছে। তাহলে এর সাপেক্ষে বি এর বেগটা সি মাইনাস মাইনাস সি সমান সমান কত, 2c। এটা কি সম্ভব? সম্ভব না। আমরা জানি কোনো কিছু আলোর থেকে বেশি বেগে চলতে পারে না, এটা সম্ভব। তাহলে এই যে ঘটনাটা, এইটা সত্যতা প্রমাণ কিভাবে করে, এটাও কিন্তু এই মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে আসছে। মূলত এই ঘটনাগুলা
সূক্ষ্মভাবে এটা যে সত্য না, তাহলে এটা কোনটা সত্য সেটা বের করতে যেই ওই যে ইথার যে আসলে নাই, ইথারকে বাদ দিতে, ইথারের যে আসলেই অস্তিত্ব নাই সেটা সত্যতা প্রমাণ করে আনতো। এজন্যই তারা মাঠে নামে। তাহলে এখানে কিভাবে করলো, কি করলো, এইটা আমরা এখন দেখি। তাহলে আমরা এখানে এভাবেও দেখি, একটা জিনিস খেয়াল করো আবারও, যে ইথারটা কোথায়? হাইগেন যে বলছে ইথার আছে, ইথার কোথায় আছে? আমরা তো পৃথিবী আছে কোথায়? পৃথিবীটা কোথায়? পৃথিবী হইলো এমন একটা জায়গায় যার চারপাশে ইথার। পৃথিবী ইথার সমুদ্রে ডুবে আছে, ইথার মহাশূন্য জুড়ে। তাহলে মহাশূন্য কি আমাদের এখান থেকে উপরের দিকে? পৃথিবী, আমরা তো পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছি, এর মাঝখানে পৃথিবীর উপাদান। অপর পৃষ্ঠে কি মানুষ আছে না? পৃথিবী কি গোলাকার না? আমরা যদি এখানে অবস্থান করি তাহলে উল্টা পাশে কি মানুষ আছে না? তাহলে আমরা এখান থেকে এদিকে দেখতেছি শূন্য, আমাদের মাথা। তাহলে এদিকের মানুষ কি এদিকে শূন্য দেখতেছে না? তার মানে শূন্য অবস্থানটা কি? আমাদের যে এই পৃথিবী এর চারোদিকেই তো শূন্য জায়গাটা আছে। তাহলে ইথার কোথায়? ইথারও তো এই চারোদিকে অবস্থান করতেছে। তাহলে আমাদের পৃথিবী কোথায়? ইথারের মধ্যে, ইথার সমুদ্রে। আবার তোমরা জানো পৃথিবীর যে কৌণিক বেগ, এটা তোমরা জানো কৌণিক বেগ ওমেগা কত? ওমেগাটা কত? 2π/t। তাহলে ওমেগা যদি 2π/t হয়, তাহলে সেখানে তোমার এই পৃথিবীর যে রৈখিক বেগ, সে রৈখিক বেগ কত? রৈখিক বেগ হলো 2π/t ইন্টু r। তুমি জানো এই পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। পাই জানো। আবার পৃথিবীর ব্যাসার্ধ জানো, তার বেগও তুমি বের করতে পারবা, রৈখিক বেগ। কৌণিক বেগও বের করতে পারবে। নিজ অক্ষের চারদিকে যে ঘুরতেছে কত কৌণিক বেগে ঘুরতেছে, আবার কত রৈখিক বেগে ঘুরতেছে, এগুলো তুমি বের করতে পারবে। তুমি যদি এখানে পৃথিবীর রৈখিক বেগ বের করে থাকো, দেখবা পৃথিবীর রৈখিক বেগ হবে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু হঠাৎ করে আমরা বিভিন্ন জায়গায় মুখস্থ লিখে ফেলি, এই যে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই যে পৃথিবী, দেখো পৃথিবী চলতেছে, পৃথিবী চলতেছে, ঘুরতেছে, তুমি বাসের ভিতরে বসা আছো, বাস স্থির, পাশে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ স্থির, খেজুর গাছ দেখতেছো দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়িয়ে আছো, বাসও দাঁড়িয়ে আছে। বাস হঠাৎ চলা শুরু করলো, 3 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো। তুমি খেজুর গাছকে কি দেখবে? তোমার কাছে মনে হবে খেজুর গাছটা পিছনের দিকে যাচ্ছে। আর বাস যে চলা শুরু করছে, তোমার কাছে মনে হবে তুমি ওখানে বাসের ভিতরে ওখানে স্থির অবস্থায় আছো। আসলে তুমি গতিশীল, গাছটা স্থির ছিল, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে গাছ পিছনের দিকে চলে। তাহলে তুমি যে বেগে সামনে যাচ্ছ, বাস যে বেগে সামনে যাচ্ছে, সে দেখবে গাছটা সমান বেগে পিছনে যাচ্ছে। তাহলে আমরা যখন এই যে বল বা ফুটবল বা একটা গোলাকার বস্তু এখানে অবস্থান করতেছে, পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবেই ঘুরতেছে, এটা আমরা জানি সব। তাহলে যখন এভাবে ঘুরে, এই পৃথিবী যখন এভাবে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, ইথার তো এখানে স্থির, তার চারপাশে ইথার। তুমি কি দেখবা? ইথার কি আর স্থির আছে? তুমি কি দেখবা? ইথারটা গতিশীল। কারণ কি? ওই যে বাসার খেজুর গাছের মতো। আসলে বাস্তবে কি ইথার গতিশীল ছিল? ছিল না, স্থির ছিল। তুমি যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছ ঘুরে, তখন ইথার কোথায় যাবে? ইথার পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে। আবার ঘুরে তুমি পূর্ব দিকে আসলা, পশ্চিম দিক থেকে ঘুরে পূর্ব দিকে আসলা, পূর্ব দিক থেকে আবার ঘুরে পশ্চিম দিকে যাবা। তাহলে আবার যখন পূর্ব থেকে পশ্চিমে তুমি আসতেছো ঘুরে, তখন ইথার কোন দিকে যাবে? ইথার যাবে তখন পশ্চিম থেকে পূর্ব দিকে। এবং কত বেগে যাবে? ইথার কত বেগে তুমি ইথারকে চলতে দেখবা? এই যে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। কারণ পৃথিবী এত রৈখিক বেগে চলতেছে, তার ফলে ইথারটা তার উল্টো দিকে এত বেগে যাচ্ছে। এইটা আমাদের কাছে মনে হয়, কিন্তু আসলে কি ইথার চলতেছে? আসলে কি চলতেছে? কি মনে হয় তোমাদের কাছে?
আসলে কিন্তু সে চলতেছে, ইথার তো স্থির, কিন্তু পৃথিবী গতিশীল হওয়ার কারণে তোমার কাছে মনে হচ্ছে যে ইথারটা 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এইটা মনে হচ্ছে। এখন এখন তুমি চিন্তা করো যে তুমি পৃথিবীর উপরে আসো, পৃথিবী চলতেছে, তুমি কি আর স্থির আছো? তুমিও তো পৃথিবীর সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছ, কত বেগে যাচ্ছ? এত বেগেই যাচ্ছ। তোমার হাতে টর্চ আছে, তুমি টর্চ মারো, আলো বের হলো, আলোটা টর্চ থেকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? 3 × 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আলোটা যাচ্ছে। তাহলে পৃথিবী যদি স্থির হইতো, তাহলে তুমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে কি দেখতা? ইথারকে কি দেখতা? তুমি স্থির দেখতা না গতিশীল দেখতা? তুমি স্থির দেখতা। যদি পৃথিবী স্থির থাকে, তাহলে আলোটা যে গেছে, এই ইথারের সাপেক্ষে আলোর বেগটা কত হইতো? যদি পৃথিবী স্থির থাকতো, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগ কত হইতো? তো বলতে পারো? পৃথিবী যদি স্থির হইতো, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগ কত হওয়া সম্ভব বা কত হইতো? কি মনে হয় তোমাদের? কেউ বলতে পারে? হুম, এই পরমি বলো দেখি, আছো? জি স্যার। কত হতে পারে তোমার কি মনে হয়? স্যার পৃথিবী স্থির হলে তো আমি ইথারকেও স্থির দেখবো, হ্যাঁ, তখন তুমি তখন আলোর বেগটাকে ইথারের সাপেক্ষে কত মনে হবে? স্যার আপেক্ষিক বেগ থেকে যদি আমি যার সাপেক্ষে তাকে বিয়োগ করলে তো c-0 = c, স্যার সি বেগেই দেখবো। তাহলে তোমাকে তো আমি ব্যাখ্যা দেওয়া লাগবে না, তুমি তো উত্তরটা বলে দিলেই হলো। কনফিউশন কেন? তোমরা মনে হয় সবাই কনফিউজ। মানে একটা জিনিস, তুমি তো, তোমাকে তো বিষয়গুলো সব বেসিক তোমার জানা, তুমি তার আন্ডারে তুমি তার উত্তরটা প্লেস করো। যেহেতু পৃথিবী, আমি বলে নিচ্ছি, পৃথিবী যদি স্থির হতো, তাহলে ইথারকে তো আর গতিশীল আমার দেখার কোনো সুযোগই হতো না। ইথার স্থির, আমি এখন টর্চ মারলাম, তাহলে আলোর বেগে যাচ্ছে, আলো আলোর বেগে যাচ্ছে, সি বেগে যাচ্ছে, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগটা কি হবে? সি থেকে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তাহলে ইথারের বেগ বিয়োগ করবো, ইথারটা হলো স্থির, তাহলে বিয়োগ হলো 0, সি, তখন আলো সি বেগে যাবে। কিন্তু পৃথিবী যদি গতিশীল হয়, আর যদি আমি টর্চ মারি, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগ কত? সেটা কি সি থাকবে? কি মনে হয় তোমাদের? না স্যার। তাহলে সেটা কত হবে? তাহলে তুমি যেদিকে যাচ্ছ, তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছ, তুমি টর্চ মারলা, তাহলে টর্চের আলোটাও পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পৃথিবীও পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। ইথার কোন দিকে যাচ্ছে? ইথার কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। তাহলে তুমি এখানে দেখলা, এই যে পৃথিবী, এই হলো ইস্ট, এই হলো ওয়েস্ট, তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে কত বেগে যাচ্ছে? ভি 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে ইথার কি করতেছে? ইথার কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? 3 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই একই বেগেই তুমি যেতে দেখবা। এখন তুমি যদি এখানে বসে টর্চ জ্বালাও, তাহলে এখান থেকে যদি আলো যায় সামনের দিকে, তাহলে এই আলোটা ইথারের সাপেক্ষে কত বেগে যাবে? বলা যায় না। আলো তো যাচ্ছে সি বেগে, এখান থেকে টর্চ মারার কারণে বের হচ্ছে তো সি বেগে, কিন্তু ইথারের সাপেক্ষে কত বেগে যাবে?
সি মাইনাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 4। সি মাইনাস ভি মানে হলো সি মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এত বেগ মাইনাস হবে। এটাকে জিহান বলছো তুই? জি স্যার। এটার উত্তর কে দিছো? জিহান? তোর নাম কি? না স্যার প্লাস হবে। এখন তোর মাথার উপরে যদি আমি একটা বাড়ি মারতাম, মানে বাড়ি মারি নাই, মারবো, তুই বুঝতে পারছিস, এরপরে তুই বলছো প্লাস, তাহলে কি হবে? সত্য কথা বল, প্লাস না মাইনাস? প্লাস। এখানে প্লাস হবে। কারণ কি? কারণ এটা যেদিকে যাচ্ছে এই বেগ যদি হয় পজিটিভ, তাহলে এইটা কি হবে? নেগেটিভ না, তার রেসপেক্টে। এখন যার সাপেক্ষে হিসাব করব তাকে বিয়োগ করব, তাহলে সি মাইনাস মাইনাস ভি, তাহলে এইটা আলটিমেটলি প্লাস হবে। তাহলে এখন ঘটনাটা কি দেখো, মাইকেলসন মর্লির মূল উদ্দেশ্যটা কি ছিল এখনই তুমি বুঝতে পারো। তাহলে আমরা যখন এরকম পৃথিবীতে বসে আলোর বেগ দেখি, আসলে ইথারের সাপেক্ষে, আমরা তো পৃথিবী না, যদি ইথার থাকতো আমাদের চারপাশে, ইথারের সাপেক্ষে আলো আমি সি বেগে ছুড়ে দিলাম, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগটা কত হইত? ইথারের সাপেক্ষে আমি যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যেতাম, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগটা হইতো সি প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আবার আলো যদি আমি উল্টা দিকে ছুড়ে দিতাম, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগ কত হইত? আলো যদি আমি এই দিকে ছুটতাম, এই দিকে যদি ছুটতাম, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগ কত হইত? আলো যেদিকে ইথারও সেই দিকে, তাহলে ইথারের সাপেক্ষে আলোর বেগটা কত হইত? সি মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার। পৃথিবীতে এইদিকে চলতেছে, একবার আমি লাইট এদিকে মারলাম, আর একবার এখানে বসে লাইট এদিকে মারলাম, তাহলে একবার ইথার যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে লাইট মেরেছি, আর একবার ইথার যেদিকে যাচ্ছে সেদিকে আমি লাইট মেরেছি। যখন উল্টো দিকে লাইট মেরেছি তখন আমি ইথারের সাপেক্ষে আলোর বেগ পেয়েছি এটা, আর যখন ইথার যেদিকে সেদিকেই যখন আমি লাইট মেরেছি তখন আলোর বেগ পেয়েছি। তাহলে এই দুইটা থেকে কি বলা যায়? এখানে আলোর বেগটা কি? এই সি মানে কত তোমরা জানো না? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে কোনো কিছুর বেগ কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 থেকে বেশি হইতে পারে? তোমাদের কি জানা আছে? এটা কি সম্ভব? এটা জানো না তোমরা? যে কোনো কিছু সর্বোচ্চ কত বেগে চলতে পারে? সে আলোর বেগে চলতে পারে, এবং সেটা কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। কিন্তু এখানে যখন পৃথিবীর রেসপেক্টে যখন ইথারটা এইদিকে দৌড়াচ্ছে আর আলো যখন এইদিকে যাচ্ছে, তখন ওই ইথারের সাপেক্ষে যদি আমি আলোর কথা চিন্তা করি, তাহলে এই যে বেগ, এই বেগটা আসলে কার? এটা কি পৃথিবীর বেগ না আলোর ইথারের বেগ? এই ভিটা, এইটা কিন্তু তোমরা অনেকে ভুল করো। এইটা বলো পৃথিবীর বেগ। হ্যাঁ, হতে পারে পৃথিবীর বেগ আর ইথারের বেগ সমান, কিন্তু আমি এখানে কার সাপেক্ষে বলেছি? ইথারের সাপেক্ষে। সুতরাং এই বেগটা কার হবে? নট পৃথিবী, অবশ্যই কার? ইথারের। এটা ইথারের বেগ। এখন তোমার এই ক্ষেত্রে ইথারের সাপেক্ষে আলোর বেগটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 থেকে বেশি হয়ে গেল না? যেটা কোনোভাবেই বাস্তবসম্মত, এটা সম্ভব না। এখানেই সবাই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, আলোর বেগ থেকে বেশি হওয়া কিভাবে সম্ভব? সি মাইনাস বি এটা না হয় সত্য হইলো, কিন্তু এই ক্ষেত্রে এই ঘটনা তো সত্য, তাহলে যখন ঘুরে তখন সবকিছুই তো সত্য হইতে হবে। তখন সবার মাথায় আসলো, বিশেষ করে মাইকেলসন মর্লি, যে আসলে ইথার আছে কি?
এইটা কখন সত্য হইতো? যদি ভি না থাকতো। ভি না থাকতো মানে কি? ভি যদি 0 হইতো। আর ভি 0 হবে কখন? এখন তোমরা অনেকে বলতে পারো স্যার ভি তো 0ই, কারণ ইথার তো স্থির। কিন্তু এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, তোমার পৃথিবী তো আর স্থির না, তুমি তো আর ইথারকে কখনোই স্থির দেখবা না। ইথারকে স্থির ধরা হয়েছে, কিন্তু তুমি কি ইথারকে স্থির দেখবা? তোমার সাপেক্ষে তুমি যখন আলো ফেলছো, তখন সেই আলো, তখন ওই ইথারের সাপেক্ষে যখন চিন্তা করব, তখন ওই ইথার তো দৌড়াচ্ছে, ইথার তো স্রোতের মতো দৌড়াচ্ছে, তখন তার সাপেক্ষে আলোর বেগে এটা বের হয়ে আসছে। তাহলে ইথার তো, পৃথিবী স্থির থাকলে ইথার স্থির তুমি হিসাব নিকাশ করতে পারবে, কিন্তু আসলে ইথার স্থির, কিন্তু তোমার একদম রিয়েল যে ঘটনা সেই অনুযায়ী ইথারকে আমার গতিশীল ধরতে হচ্ছে। গতিশীল ধরার কারণে এখানে ভিটা চলে আসছে। তাহলে এই ভি যদি না থাকে তাহলেই আমার হয়ে যায়, তাহলে আলোর বেগই আছে। তাহলে এই ভি থাকবে না কখন? পৃথিবী যদি এভাবে মুভ করতে থাকে, এখানে যদি ইথার থাকে, তাহলে ইথার তো পিছনে দৌড়াইতে থাকবেই, পৃথিবী যেদিকে যাবে তার উল্টো দিকে একটা বেগে দৌড়াবে। সুতরাং এই ভি এর অস্তিত্ব একমাত্র পাওয়া যাবে না যদি ইথারের অস্তিত্ব না। এখানেই হইলো ইথারের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে। এই জিনিস সত্যতা প্রমাণ করতে, ওই একটু আগেও বলেছিলাম সি মাইনাস মাইনাস সি ইকুয়ালস টু 2c, যেটা হওয়া সম্ভব না। এই যে এখানে এটাও কি ওই কারণে। তাহলে এইগুলা সত্যতা প্রমাণ করতে গেলে এই যে ইথারের অস্তিত্ব নেই, এখন এইটা প্রমাণ করা খরচ হয়ে যাবে। হয় এটা ভুল, আমরা যে জানি কোনো কিছু আলোর থেকে বেশি বেগে চলতে পারবে না, হয় এটা ভুল, অথবা ইথারের যে অস্তিত্ব আছে সেই ইথারের অস্তিত্ব আছে এই কথাটা, যে কোনো একটা। এখন এর প্রমাণে নেমে গেছে, এই ছিল মূল কিন্তু টার্গেট, এবং এই টার্গেট থেকে তারা হিসাব করছে যে তোমার ইথার নেই, ইথার না থাকলে এই পৃথিবী কি গতিশীল না স্থির? পৃথিবী তো গতিশীল। তার উপর দিয়ে যখন টর্চ মারা হয়, তখন টর্চ মারলে আলোটা কি হয়? গতিশীল হয় না? তাহলে গতিশীল কাঠামোতে কোনো কিছুর বেগ, এই যে দেখো এইখানে কিন্তু আবার গ্যালিলিওর সীমাবদ্ধতা চলে আসতেছে। এইখান থেকে গ্যালিলিওর সীমাবদ্ধতার সূত্র শুরু। কোন জায়গা থেকে শুরু এখনো আমরা কিন্তু আমলে আনতে পারিনি। তোমরা যে পড়েছো গতদিন, যে একটা ঘটনা একটা গতিশীল কাঠামোতে ছিল, আর একজন ব্যক্তি গতিশীল কাঠামোতে একটা বেগে গতিশীল, তাহলে স্থির ব্যক্তি ওই ঘটনাটাকে কি দেখেছিল? গতিশীল কাঠামোর বেগ প্লাস ঘটনার বেগ, এইটা দেখেছিল না? ছিল কিনা গ্যালিলিওর রূপান্তরে? এটা ছিল না? কিন্তু ঘটনাটা যদি আলো হয়, একটা বস্তু আলো, আলো মানে আলোর বেগে যাচ্ছে, আর একটা ফ্রেম ভি বেগে যাচ্ছে, তাহলে স্থির কাঠামোর সাপেক্ষে ঘটনার বেগ কত? কি হবে? ওই দিনের মতো কি বলা যায়? সি প্লাস ভি, যেটা কি সত্য। কিন্তু গ্যালিলিওর রূপান্তরে কি হয়েছে? এটা সত্য হয়েছে না স্থির কাঠামোর সাপেক্ষে? তাহলে গ্যালিলিওর এখানে সীমাবদ্ধতা চলে আসছে, এটাই আবার লরেন্স ওভারকাম করছে। এই জন্য আপাতত গ্যালিলিও ওখানে থাকুক। আমি এই মাইকেলসন মর্লির ইতিহাস টানতেছি, এই ইতিহাস থেকে কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, এবং মাইকেলসন মর্লির ঘটনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা যদিও এই সিলেবাসে তোমাদের অতটা এর কোনো নেই, গাণিতিক হিসাব নেই, এইগুলোর কোনো এখানের অন্তর্ভুক্ত না, উপরের লেভেলে থাকে। তারপরে এখানে দিছে, এখন এইখান থেকে তোমার এই যে লরেন্সের যে গ্যালিলিওর যে সীমাবদ্ধতা আছে, লরেন্স ওভারকাম করছে, এর মধ্যখানেই তোমার মাইকেলসন মর্লি করে গেছে। সুতরাং এটা জানতে হয়, এই জন্য এগুলোর জন্য সময় লাগলো আমাদের। এগুলো না জেনে গেলে এই চ্যাপ্টারটার ভিতরে একটা কনফিউশন, একটা কিউরিসিটি থেকে যায়, যে শেষ পর্যন্ত পড়া হইলো আসলে কি পড়লাম সেটা বুঝলাম।
এইটাই একটা থেকে যায়, এই জন্য এই জায়গাগুলো আমরা টাচ করি। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা এখানে যখন পেয়েছি এটাও তো গতিশীল ছিল, তাহলে গতিশীল কাঠামোতে আলো যে বেগে যাচ্ছে এই সি, স্থির কাঠামোতে বসে কেউ আলোকে সি দেখবে, কিন্তু গ্যালিলিও বলে না, আলোকে সি প্লাস ভি বেগে দেখবে যদি সে ভি বেগে ঘটছে। তাহলে এইটা আলোর জন্য খাটে না, অন্য সবকিছুর জন্য খাটে, শুধু আলোর জন্য খাটে না, এইটাই গ্যালিলিওর ওখানে সীমাবদ্ধ, সেটা পরে আরো ক্লিয়ার। তাহলে এখানে তোমার মাইকেলসন মৌলির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, আসলে ইথারের অস্তিত্ব নাই, এটা কিন্তু তার মূল টার্গেট ছিল না। ওইটা ধরে মূল কথাটা হইল যে গতিশীল কাঠামোতেও বা স্থির কাঠামোতে অর্থাৎ সকল প্রসঙ্গ কাঠামোতে আলো ধ্রুব বেগে চলে, আলোর কোনো বেগের পরিবর্তন হবে না। এই মতামতটা মাইকেলসন মর্লি প্রতিষ্ঠিত করে। কারণ কি? কারণ এই যে কাঠামোটা গতিশীল, পৃথিবী গতিশীল, টর্চ মেরেছে, বাইরে বসে, পৃথিবীর বাইরে বসে যদি কেউ দেখে তাহলেও দেখবে সে সি বেগেই যাচ্ছে, কারণ সি এর বেশি বেগ সম্ভব। এটাই প্রমাণ করছে, কারণ ইথার নাই, ইথার না থাকলে ভি শূন্য, তাহলে বেগটা সি, এবং এটা তোমার ওই যে ইথারের সাপেক্ষে ইথার তো বাইরের ঘটনা, তাহলে বাইরে কেউ বসেও কেউ দেখলেও সে দেখবে যে এটা সি বেগেই যাচ্ছে। তাহলে আলোর বেগটা তোমার গতিশীল কাঠামো হোক, স্থির কাঠামো হোক, সকল কাঠামোতে সমান বেগে চলে, ধ্রুব বেগে চলে, এবং 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। সেটা কোনো কাঠামোতে তার ভেরিয়েশন আসে না। স্যার এই পয়েন্টটাকে আইনস্টাইন এটাকে কিন্তু তার মূল স্বীকার্য হিসাবে গ্রহণ করছে। আইনস্টাইনের আপেক্ষিকতা প্রমাণ করতে যে তিনি দুইটা স্বীকার্য যেগুলো বিনা প্রমাণে মেনে নিতে হবে, অর্থাৎ এগুলো সত্য ধরে তারপরে তিনি তার আপেক্ষিক ঘটনাগুলো প্রমাণ করছেন। তার মানে কি? এই আলোর বেগ কনস্ট্যান্ট, এটা একটা তার স্বীকার্য। বলো স্যার মাইকেলসন মৌলিক পরীক্ষায় তো স্যার পৃথিবী যখন মানে ধরেন পশ্চিম থেকে পূর্বে ঘোরে আর পূর্ব থেকে পশ্চিম ঘোরে, এই দুইটা ঘটনা দিয়ে প্রমাণ করছে। কিন্তু স্যার পৃথিবী তো স্যার সূর্যের চারদিকে ঘোরে, তখন তো একটা পৃথিবীর বেগ থাকবে, ওইটা ধরে নাকি? ওইটাই তো এখানে এই যে ভি, এইটাই তো এই ভি, এই বেগটাই তো ইথারের বেগ। তাহলে স্যার পৃথিবী যে নিজ অক্ষে যে ঘোরে তখন তো স্যার তখন তো ওই দিকটাও চলে হবে। পৃথিবীতে নিজ অক্ষের চারদিকে ঘুরে আসে, আর সূর্যের চারদিকে যখন ঘুরতেছে, ঘটনাটা ঘটছে হলো সূর্যের চারদিকে যখন ঘুরতেছে তখন। তাহলে নিজ অক্ষের চারদিকে তার যে বেগটা থাকে, সেই বেগের ইফেক্ট এখানে তোমার কোনোভাবেই কোনো কিছু পরিলক্ষিত হয় না। এটা মাইকেলসন মৌলি স্পষ্ট ভাবে দেখছে যে সে বেগের পরিমাণ আর সে বেগের সবকিছু এর উপরে কোনো প্রভাব ফেলায় না। প্রভাবটা পড়তেছে শুধু ওই সূর্যের চারিদিকে যখন সে ঘুরে আসতেছে, অনেক বড় পরিধি ঘুরে আসতেছে, তখন তার যে বেগের প্রভাব, সেইটা যে এখানে কিছু তারতম্য ঘটে, সেইটা তিনি এখানে উঠিয়ে নিয়ে আসছে। এবং এগুলো হলো একদম পরীক্ষালব্ধ ফলাফল, যেটা বাস্তবে এখানে ঘটাইতে পেরেছে ঘটনা। এখন উনি এখানে এইটা ঘটনাটা প্রমাণ করার জন্য উনি কি করছেন, উনি কিছু এখানে সেটআপটা কিরকম, সেটআপটা একটু বলে দিতেছি, বলো। স্যার আপনি বললেন না যে পৃথিবীর বাইরে বসে কেউ স্থির অবস্থান থেকে দেখলে সি বেগই দেখবে আলোকে, অন্য সবগুলোই দেখবে সি প্লাস বি বেগে, কিন্তু সবগুলো তো সেমই হওয়ার কথা না? অন্যগুলোকে বললেন না অন্য কোনো বস্তুকে দেখলে সেটা সি প্লাস বি বেগে দেখবে। আলো ছাড়া অন্য কোনো ঘটনা যদি ঘটে তখন সেটাকে সেই গ্যালিলিও ট্রান্সফার অনুযায়ী দেয়, কিন্তু আলোর ঘটনাটা সেটা স্থির কাঠামোতে বসেও যা হয়, গতিশীল কাঠামোতে বসেও ওই একই হয়। অর্থাৎ কোনো একটা আলোকীয় ঘটনা যদি গতিশীল কাঠামোতে ঘটে, তাহলে স্থির কাঠামোতে বসে ওই আলোকীয় ঘটনার বেগ সে আলোর বেগের সমান বেগেই দেয়। কিন্তু ওই
গতিশীল কাঠামোর উপর পাখি উড়ে যাচ্ছে। আমরা গ্যালিলিওর কাঠামোতে কি দেখেছি? সেখানে পাখির বেগ কি দেখেছি? স্যার স্থির কাঠামোতে বসে সে কি দেখেছি? স্যার ওই দেখেছি, পাখির পাখির বেগ বেগটা আর দেখেছি। গতিশীল কাঠামোর যোগফল। তাহলে সেটা তো সেখানেই আমরা প্রমাণ করেছি, দুইটার যোগফল হিসেবে দেখতেছি। কিন্তু ওই ঘটনাটা যদি আলোকীয় ঘটনা হয়, তখন গ্যালিলিওর কাঠামো বা রূপান্তর অনুযায়ী সেটা কি হওয়ার কথা? C+B হওয়ার কথা। কিন্তু মাইকেলসন মর্লি এখানে সেটা বলে দিচ্ছে সেটা C+B হবে না, সেটা হবে C। তাহলে উনি তো এই আলো ছাড়া অন্য কিছু বলেনি, অন্য কোনো ঘটনা তিনি কিন্তু বলে নাই। অন্য ঘটনা গ্যালিলিও রূপান্তরে যেভাবে ঘটে সেইভাবেই ঘটতেছে, শুধু আলোর ক্ষেত্রটা ওইভাবে ঘটতেছে। ওইটা এখন এইটা আলো ছাড়া সম্ভব না, কেন? সেটা মাইকেলসন মর্লির প্রমাণে ঢুকলেই দেখা যায়। এটা আলো ছাড়া অন্য ঘটনা, এটা একমাত্র আলোর ক্ষেত্রেই এই ঘটনাটা প্রমাণ করা সম্ভব, কারণ এখানে ব্যতিচারের ঘটনা আছে। ব্যতিচারের ঘটনা সেটা আলো নিয়ে ঘটে। তাহলে এখানে মূলত তিনি যে প্রমাণটা করছিল ব্যতিচারটা। তাহলে একটা পাখির যে বেগ সেটা তো তোমার আলো না, সেটা আলোর বেগ না, তাহলে সেটা তো তোমার মাইকেলসন মর্লি পরীক্ষা করতে পারেন। তাহলে পাখি যে উঠতেছে স্থির কাঠামো, সে পাখির বেগটাকে দেখতেছে, সে গতিশীলই দেখতেছে। কত বেগে? ভি আর কাঠামোটা যে বেগে গতিশীল সেই বেগ, দুই বেগের যোগফল হিসেবে দেখতেছে। কিন্তু ওই গতিশীল কাঠামোতে যখন কোনো আলো, মনে করো একটা আলো যাচ্ছে, তাহলে আলোর বেগটাকে সে এখন কত দেখবে? সেটাকে আলোর বেগ প্লাস ওই কাঠামোর বেগ দুইটার যোগফল হিসেবে দেখার কথা, কিন্তু সেইটা দেখা সম্ভব। স্যার তাইলে কি গ্যালিলিওর সীমাবদ্ধতা শুধু আলোর জন্য? অবশ্যই ওই জায়গাটাই, এছাড়া অন্যগুলো সব ঠিক আছে। ওইটাই আবার লরেন্সের ওখানে যে তাহলে এই সীমাবদ্ধতায় গ্যালিলিওর ট্রান্সফরমেশনটা কি হবে সেটা আবার লরেন্সের ওখান থেকে পাওয়া যায়, আমরা হিসাব করি। তাহলে এখানে তোমার যে সেটআপ, যন্ত্রের সেটআপ, সেটা হলো এরকম যে এখান থেকে তোমার একটা সোর্স, তোমার সোর্স থেকে তোমার আলো বের হচ্ছে, এখানে হয়তো একবর্ণী আলো বের হচ্ছে। এই একবর্ণী আলো বের হয়ে তোমার এখানে তোমার একটা এখানে স্ল্যাব রাখা হয়েছে, কাচের স্ল্যাব। তাহলে এই যে কাচের স্ল্যাবটা আমরা রাখলাম, এই স্ল্যাবে এইটা 45 ডিগ্রি কোণে রেখেছি। এখানে আলো, এখানে তুমি একটা কাচের স্ল্যাব রাখো এবং 45 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে একটা রশ্মি এসে এই যে ঢুকলো কাচের ভিতরে, এই বিন্দুটা হইলো পি বিন্দু, এই বিন্দু এখানে ঢুকলো। ঢোকার পরে এখানে তোমার একটা মিরর রাখা আছে, এইটা মনে করো M2, আর এখানে একটা মিরর রাখা আছে, এখানে একটা মিরর আছে, এইটা হলো M1, দুইটা দর্পণ। আর এখান থেকে আলো যাচ্ছে, এইটাকে 45 ডিগ্রি কোণে রাখা হয়েছে। এই 45 ডিগ্রি কোণে রাখলে এখানে যে ঘটনাটা ঘটে, আলো ঢুকে এই কিছু আলো এখান থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যেটা আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে তোমাদের দেখিয়েছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তোমরা সেখানে দেখবা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা যখন ঘনমাধ্যম থেকে আলোক রশ্মিটা বের হয়, তখন এই রশ্মিটার ঘনমাধ্যম কাচের মধ্য দিয়ে বাহিরে বের হবে, সে এখান থেকেই সে এদিকে যায়, এবং এখান থেকে সব আলো যায় না, ওই যে অর্ধেক পারা লাগানো হয়েছে, যার কারণে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অর্ধেক আলোর ঘটে, আর অর্ধেক আলো এর মধ্য দিয়ে চলে যায়। তাহলে এই কিছু রশ্মি প্রতিফলিত হয়ে এখানে যে আবার এই পথে ফেরত আসে, আর কিছু রশ্মি এর ভিতর থেকে এখানে যে এদিকে যে আবার এইখানে মিররে প্রতিফলিত হয়ে এই পথে ফেরত আসে।
এইটা কখন? এইটা যখন পৃথিবী স্থির, তখন মাইন্ডেড, যখন পৃথিবী স্থির তখন তুমি খেয়াল করো এই দুইটা রশ্মি, এইটা ফেরত আসলো আর এইটা ফেরত আসলো, আবার পি বিন্দুতে ফেরত আসে। পি বিন্দুতে ফেরত আসে, এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এইরকম একটা স্ক্রিন বা পর্দা রাখা হয় এখানে। এই পর্দা, এই পর্দার উপরে এসে পড়ে। তাহলে পর্দার উপরে যখন রশ্মি দুইটা এসে পড়ে, তখন এই রশ্মি দুইটা তুমি দেখো এইখানে এই যে M1 মিরর তার দূরত্ব L1 আর M2 মিরর তার দূরত্ব L2। তাহলে M1 এবং L1 এবং L2 এই দুটো সমান। তাহলে এখান থেকে এই রশ্মি এই পি বিন্দু থেকে সে এই মিররে M2 মিররে যে আবার আসে, এখানেও পি থেকে M1 মিররে যে আবার আসে, তারপর সে এসে এখানে পড়ে। তাহলে এই যে দুইটা প্রতিফলিত রশ্মি এসে পর্দার উপরে পড়লো, তারা কি সমান পথ অতিক্রম করছে না ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করছে? কি মনে হয় তোমাদের কাছে? তাদের মধ্যে কোনো পথ পার্থক্য থাকবে কি? কারণ এখানে তো মিরর আছে, মিররে তো প্রতিফলিত হয়েছে, এখানেও তো মিরর আছে, প্রতিফলিত হয়েছে। তাহলে এখান থেকে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেই গেছে, আবার প্রতিফলিত হয় এখানে আসলো, আবার এই আলোটাও এখানে গেছে, আবার প্রতিফলিত হয়ে এখানে আসলো। তাহলে এই যে দূরত্বটা আর এই দূরত্ব সেম। তাহলে এরপরে এই দুইটা প্রতিফলিত রশ্মি আবার এখান থেকে মিলিত হয়ে এই দিকে চলে এসে এই পর্দার উপরে পড়ে। তাহলে এই যে দুইটা প্রতিফলিত রশ্মি এসে পর্দায় পড়ছে, তারা কি আলাদা আলাদা পথ অতিক্রম করছে না একই পথ অতিক্রম করছে? কি মনে হয় তোমাদের কাছে? এনি বেগম, স্যার ওই যে 45 ডিগ্রি যে পর্দাটা স্যার, ওইটা কি প্যারা লাগানো আছে? আছে, অর্ধেক তারা লাগানো আছে। তাইলে নাইলে তো আবার আলোটা টর্চ যেদিক দিয়ে আসছে ওদিকেই যাওয়ার কথা কিছু। তাহলে এখানে এখানে তাদের পথ পার্থক্য কি সমান হবে না হবে না? আমার কোশ্চেন হলো এটা। সবাই এখানে চুপ কেন? ঘটনা কি? সমান কথা তো। এনি আসো? একটু আগে দেখা গেল যে ওকে ওই জানি কি জানি হয়তো বলতে চাইছিল বা কিছু একটা। আচ্ছা, এখানে এখানে দেখা গেছে যে পথ পার্থক্য সমান, যে এখানে L1 আর L2 সমান। তাহলে এখানে এসে যখন পড়বে এই রশ্মি, এখানে যে এই সেম দূরত্ব আসছে, আবার এখানে যে কি এই সেম দূরত্ব আসছে না? তাহলে এখানে এসে যখন মিলছে, তখন তারা একই দূরত্ব অতিক্রম করেই তো এসে মিলছে। যদি পথ পার্থক্য সমান হয়, তাহলে এইখানে দুইটা রশ্মি মিলিত হইলে এই বিন্দুটা কি উজ্জ্বল হবে না অন্ধকার হবে? কি মনে হয়? স্যার উজ্জ্বল হবে। উজ্জ্বল হবে। কেন? কারণ আমাদের কিসের শর্তে কি বলছিল? পথ পার্থক্য, যদি পথ পার্থক্য 0 হয় অথবা ল্যামডার পূর্ণ গুণিতক হয়, তাহলে সেখানে উজ্জ্বল আলো সৃষ্টি হবে। তাহলে এখানে আলোটা পাওয়া যাবে উজ্জ্বল আলো। এখানে যে আমরা বলেছি পথ পার্থক্য সমান, এই কথাটা সত্য। সুতরাং এখানে যে উজ্জ্বল পাওয়া যাবে এটাও সত্য। কিন্তু আমরা যারা বই পড়েছি, আমরা সবাই বই পড়ে জেনেছি যে এখানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। এখন কথা হলো পথ পার্থক্যটা কেন সমান? ঠিক আছে, এটা নিয়ে কিন্তু এই জন্য পড়তে বলছি, পড়িও নাই, ভিতরে এই সব লাইন কিন্তু লেখা আছে, এইগুলো আমরা বুঝি। আলোটা যখন এখান থেকে গেল সোর্স থেকে, এই যে এখানে যে বার স্ল্যাবটা আছে, কাচের বার, এরকম একটা স্লাইড, পাতলা স্লাইড,
আছে। তোমরা এই স্লাইড গুলো দেখো, জুলজি ল্যাবে ঢুকলে সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা করতে স্লাইডের উপরে রেখে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে তারপর পরীক্ষাগুলো করা হয়। এরকমের এই স্লাইডের মধ্যে এই আলোটা দেখো, আলোটা যাচ্ছে যে এই পি বিন্দু পর্যন্ত আসছে, তাহলে পুরো স্ল্যাব একবার অতিক্রম করলো, তারপরে একটা রশ্মি প্রতিসরিত হয়ে এদিকে গেল, আর একটা রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এদিকে গেল। তাহলে যে প্রতিসরিত হয়েছে সে রশ্মিটা আবার এখানে যে আবার এখানে ফেরত এসে এই পি বিন্দুতে এসে এখানে আবার প্রতিফলিত হয়ে সে এই পথে চলে আসে, সে কিন্তু আর কাচের ভিতরে ঢুকে না। তাহলে এই M2 মিররে যে রশ্মিটা সে কিন্তু এখান থেকে যে এই স্ল্যাবের ভিতরে একবার ঢুকে এইখানে আসা পর্যন্ত, একবার ঢুকে এখান থেকে প্রতিসরিত হয়ে এই যায়, এরপরে এসে এখানে প্রতিফলিত হয়ে এই আসে, একবার ঢুকে। আর M1 মিরর থেকে যে রশ্মিটা আসে সে কয়বার ঢুকে স্ল্যাবের মধ্যে, এখান থেকে এসে এই পি বিন্দুতে আসলো একবার ঢুকে, এরপর পি থেকে যখন M1 মিররে যায় প্রতিফলিত হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তখন আবার স্ল্যাবের মধ্যে আরেকবার ঢুকে তার পুরুত্ব আরেকবার কভার করে, এরপরে যখন উঠে এখানে প্রতিফলিত আবার ফেরত আসে ওই পি বিন্দুতে, তখন আরেকবার কভার। তাহলে এখানে এই যে রশ্মিটা M1 দর্পণে যে প্রতিফলিত হয় সে 3 বার এই স্ল্যাবের ভিতরে তার যাতায়াত ঘটে, কিন্তু M2 মিররের যে প্রতিফলিত রশ্মিটা তার একবার যাতায়াত ঘটে। ফলে এর মধ্যে এখানে পথের পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। কারণ এই স্বাভাবিক বায়ু পথে চলতে যেভাবে সময় লাগে ওই পথে চলতে এখানে এই একইভাবে এই পথ চলতে তার কিন্তু ওই সময় সে দেখা যাচ্ছে যে শূন্য মাধ্যমে তার থেকে বেশি পথ চল বা বায়ু মাধ্যমে তার থেকে বেশি পথ চল, তাহলে এর মধ্যে পথের পার্থক্য। এইটাকে ওভারকাম করার জন্য এই পরীক্ষার উপরে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে এইখানে আরেকটা এরকমের স্ল্যাব ব্যবহার করে দুইটাকে ব্যালেন্স করে। কারণ আরেকটা ব্যবহার করার সাথে সাথে এই M2 মিররে যে রশ্মিটা প্রতিফলিত হয় সেও দেখো 3 বার প্রতিফলন ঘটে, মানে এই স্ল্যাবের মধ্যে তারও 3 বার যাতায়াত ঘটে। এই একবার ঘটে এখানে আসলো পি বিন্দুতে, এরপরে এই ঘটে সেটাকে কভার করে এখানে আসলো, আবার ব্যাক করার সময় ওই স্ল্যাবের মধ্যে দিয়ে পি বিন্দুতে এসে এখান থেকে। তাহলে এই দুইটা যখন রাখা হয় তখন এই স্ল্যাবের মধ্যে দূরত্ব দুইটা রশ্মির জন্য সমান হয়ে যায়, তখন একমাত্র বলতে পারি যে এই রশ্মি আর এই রশ্মি যখন এসে এখানে ও বিন্দুতে মিলিত হয় পর্দার উপরে, তখন তারা সমান পথ অতিক্রম করে মিলিত হয়, তাদের মধ্যে পথ পার্থক্য শূন্য হয়, এইটা তখন বলা। এই জন্য এটা দেওয়া হয়। এই কথাগুলো অত স্পষ্ট করে লেখে নাই, কিন্তু এখন পড়লে হয়তো আমরা এই লাইনগুলো বুঝবো। এখন কথা হইছে এইটা যদি পৃথিবী স্থির না থাকতো, পৃথিবী তো গতিশীল, স্থির না থাকতো মানে কি, পৃথিবী তো গতিশীল, তাহলে এই যে সেটআপ গুলা এটা তো পৃথিবীর উপরেই। তাহলে পৃথিবী গতিশীল থাকলে আলোটা যখন এখান থেকে এখানে আসবে, পৃথিবীও তো একদম কম বেগে গতিশীল না, তখন এই মিররটা আর এখানে থাকবে না। এই মিররটা M1 মিরর হয়তোবা দেখা যাবে যে এটা এখানে চলে আসছে। তাহলে এখানে যদি মিরর না থাকতো, এই আলো যদি এইরকমই মানে চলে যেত, তাহলে আলো তো এভাবে চলে যেত সারা জীবনে, সে আর প্রতিফলিত হয়ে এখানে ফেরত আসতো না, আর এরকম জায়গায় কোনো ডোরাও তৈরি করা সম্ভব হইতো, তাহলে মাইকেলসন মল্লিক পরীক্ষাও আর সফল হইতো। তাই যখন এখানে মিরর সরে যায়, এই মিররটা এখানে আসে, তখন এই স্ল্যাবটাও এই স্ল্যাব সব সামনে চলে যাবে, এই মিররটাও সামনে চলে, সব সেটআপটাই সামনে চলে যাবে। তখন এই মিররটা হয়তো এখান থেকে এখানে চলে আসবে, এই স্ল্যাবটা হয়তোবা এখান থেকে তখন তোমার এখানে আর এই মিরর থাকবে না, হয়তো এই স্ল্যাবটা তোমার
এখানে হয়তো চলে আসবে, এই স্ল্যাবটা পি স্ল্যাব, হয়তো এখানে পি পি প্রাইম হয়ে এখানে চলে আসলো, তার সামনে এখানে তোমার এই স্ল্যাবটা এখানে চলে আসবে, এরকম সব সেটআপটা সামনে চলে আসবে। কারণ যেহেতু পৃথিবী ভি বেগে আগাচ্ছে, সুতরাং টাইমের সাথে সাথে এই সেটআপ গুলোও ভি বেগে সামনের দিকে চলে যাবে। তখন এখানের যে রশ্মিটা, এইটা তখন এখান থেকে প্রতিফলিত হয়ে সোজা না যে এটা তোমার এইভাবে অ্যাঙ্গেলে যে এই এমন মিররের উপরে পড়ে, এখান থেকে তোমার এসে আবার এই মিররের উপর পড়ে, এখান থেকেও সে সোজা প্রতিফলিত হয়ে আবার ফেরত আসবে না। কারণ এখান থেকে এসে যে পড়লো, এই আস্তে আস্তে আবার এইখানে যদি পি প্রাইম থাকতো, পি প্রাইম আবার সরে যাবে, কারণ পৃথিবী তো অনবরত গতিশীল। সুতরাং এটা আবার তির্যক ভাবে এসে, কারণ এটাও এখানে বাঁকা ভাবে এসে পড়বে, আর এই স্ল্যাবটাও সেখানে পাবে, কারণ এটা সোজা পড়লে এই আস্তে আস্তে স্ল্যাবটা আবার সোজা এখান থেকে সরে যাবে। এবং হিসাব করে দেখেছে যে এই অ্যারেঞ্জমেন্ট একদম সূক্ষ্মভাবে তারা মেনে চলে। তাহলে এখান থেকে তারা এভাবে দেখছে, এই রশ্মি এখানে গেছে, এখান থেকে রশ্মি এখানে আসছে। আবার একটা রশ্মি তোমার এই পৃথিবী যেহেতু ভি বেগে গতিশীল, ইথারটা কোথায়, এই ভি বেগে এই দিকে গতিশীল, ইথার ধরেই তো কাজ করছে। এখন এখান থেকে যদি এইদিকে টর্চ মারা হয়, এইদিকে যদি লাইট যায় সি বেগে, যখন এদিকে লাইট যাবে, এই এক্স অক্ষ বরাবর লাইটটা কত বেগে যাবে, সে যাবে হলো সি প্লাস ভি বেগে। এইদিকে যখন লাইট যাবে, সে যাবে সি প্লাস ভি বেগে। এরপরে এখানে বাধা পেয়ে এই মিররে যখন লাইটটা আবার ফেরত আসবে, তখন এই যে ইথারটা এদিকে, কারণ পৃথিবীতে এদিকেই চলতেছে, ইথার এদিকে, লাইট এদিকে, তখন লাইটটা আবার ব্যাক করবে হইলো এখানে সি মাইনাস ভি বেগে। কিন্তু এইদিকে যে লাইট যাবে সে সি বেগেই যাবে, এর বেগের কোনো পরিবর্তন হবে না। এইদিকে যে লাইটটা আসবে সে সি বেগেই আসবে। কারণ আমরা গ্যালিলিও রূপান্তরেও দেখেছি, আমাদের এই পরিবর্তন আমরা এক্স অক্ষ বরাবর দেখেছি, যে পৃথিবী এক্স অক্ষ বরাবর এভাবে গতিশীল হয়ে আসতেছে। তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগের পরিবর্তন শুধু এক্স অক্ষ বরাবর, এখানে এইটা তো ঘটনা ঘটছে ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর বেগের কোনো পরিবর্তন এখানে ঘটবে। এর উপরে ভিত্তি করে তারপরে এখানে মূল জিনিসটা তারা এখন প্রমাণ করে নিয়ে আসছে। এখন তোমরা এই যে সেটআপের কিছু ইঙ্গিত আমি দিয়ে দিলাম, এই সেটআপের ইঙ্গিত অনুযায়ী তোমাদের বইয়ে যে প্রমাণটা করেছে, প্রমাণটা এখন তোমরা করো, প্রমাণটা তোমরা করতে পারবা, বুঝতে পারবা, গাণিতিক হিসাবটা বুঝতে পারবা। এরপরে এখানে আরো কিছু ঘটনা আছে ফাইনালি, যে আমরা সেগুলা আগামী দিন ডিসক্লোজ করব। এ পর্যন্ত আমি মানে এখন মাইকেলসন মৌলিক পরীক্ষাটা পড়ার মতো আমি একটা উপযোগ তৈরি করি, তুমি পড়ে এখন 90% বুঝতে পারো, প্রমাণটাও তুমি এখন বুঝতে পারো কি কেন কিভাবে কি কি ঘটনা ঘটতেছে। এরপরে আগামী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ।